গল্পবাবুর আসরের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। শুরু করছি কিরিটি সিরিজের গল্প আলোকলতা দ্বিতীয় তথা শেষ পর্ব। তবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আগের পর্বটি শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। প্রথম পর্বের লিংক এই পর্বের ডেসক্রিপশন, এন্ড স্ক্রিন এবং আই বাটনে দেওয়া রইল। গল্পের শুরুতেই সংক্ষেপে বলে নেব আগের পর্বে কি ঘটেছে। যদি আপনি আগের পর্বটি শুনে থাকেন তাহলে স্কিপ করতে পারেন 2 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। আসুন শুরু করা যাক আজকের গল্প, ডাক্তার নিহার রঞ্জন গুপ্তের লেখা আলোকলতা দ্বিতীয় তথা শেষ পর্ব। আগে যা ঘটেছে। অতুল, সুকান্ত, রনেন, মনিকা অভিন্ন হৃদয় বন্ধু। সকলেই অবিবাহিতা। চাকুরি সূত্রে ভিন্ন ভিন্ন স্থানে থাকলেও পুজোর ছুটিতে প্রতি বছর মিলিত হয় তারা। এবছর তারা কাশীতে মনিকার দিদিমার বাড়িতে। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে মনিকাকে প্রপোজ করলেও মনিকার এক কথা, সে একজনকে বিয়ে করে বাকিদের বন্ধুত্ব হারাতে পারবে না। এ অবস্থায় কাশীতে চেয়ারে বসা অবস্থায় মারা যায় অতুল। পুলিশ ও কিরিটির অনুমান এটা খুন। কিরিটি সকলকে ইন্টারোগেট করে, এমনকি মনিকার দিদিমা এবং তার সর্বক্ষণের সঙ্গী বাল্যবিধবা সুন্দরী সুবালাও বাদ যায় না। তদন্তে জানা যায় অতুলের ঘরের ইলেকট্রিক বাতিটা খারাপ হয়ে গিয়েছিল বলে একজন ইলেকট্রিক মিস্ত্রি অতুলের মৃত্যুর দিন দুপুরবেলা এসে সেটা সারিয়ে দেয়। সুবালা চলে যাওয়ার পর কিরিটি একটা চুরুট ধরিয়ে ঘরে পায়চারি করতে থাকে। এরপর সুবালা ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলে কিরিটি ঘরের মধ্যে নিঃশব্দে পায়চারি করতে শুরু করে। সুব্রত ও শিবশরণ কেউ কোনো কথা বলে না। মনিকা দেবীকে আর একবার ডাকো তো শিবশরণ। হঠাৎ যেন কি একটা কথা মনে পড়ায় কিরিটি শিবশরণকে কথাটা বলল। শিবশরণ কিরিটির নির্দেশ মতোই মনিকাকে ডাকতে গেল। মিনিটখানেকের মধ্যেই শিবশরণের সঙ্গে মনিকা এসে ঢুকলো। আসুন মনিকা দেবী, আপনাকে আবার কষ্ট দিচ্ছি বলে দুঃখিত, কিরিটি বললে। মনিকা কিরিটির কথার কোনো জবাব দিল না, নিঃশব্দে দাঁড়িয়েই থাকে। আচ্ছা মনিকা দেবী, এইবারের ছুটির মতো আর কখনো আগে আপনারা সকলে এই বাড়িতে কি কখনো একত্রে এসে কাটিয়েছেন? কিরিটির প্রশ্নে মনিকা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর মৃদু কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ। কতদিন আগে? 3 বছর আগে। কতদিন সেবার আপনারা এখানে ছিলেন? 1 মাস প্রায় হবে। অনেক দিন সেবারে ছিলেন তাই তো? হ্যাঁ, আমার সেবারে টাইফয়েড হয়, তাই বাধ্য হয়েই। বাকি কথাটা আর শেষ করে না মনিকা। আচ্ছা, তিনজনেই মানে 3 বন্ধুই আপনার সেবা করতেন সমানভাবে না? প্রশ্ন করে আবার কিরিটি। তা করতো, তবে বেশিরভাগ সময় অতুল আর সুবলা দিয়ে আমার ঘরে থাকতো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, মনে যদি অবশ্যই কিছু না করেন। বলুন। বলছিলাম, আপনার সুবলাদিকে কেমন মনে হয়? প্রশ্নটা করে কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে মনিকার মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ যেন চমকে মনিকা কিরিটির মুখের দিকে তাকালো। এ কথা জিজ্ঞাসা করছেন কেন? হিন্দু ঘরের ব্রতচারিণী বিধবা সুবলাদি। কিরিটির ওষ্ঠ প্রান্তে মৃদু হাসির একটা বঙ্কিম রেখা জেগে উঠেই মিলিয়ে যায়। আপনি নারী হয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন অন্য এক নারী সম্পর্কে আমার প্রশ্নটা ঠিক। না, সেরকম কিছু থাকলে অন্তত আমার দিদিমার নজর এড়াতো না মিস্টার রায়। দৃঢ় কণ্ঠে জবাব দেয় মনিকা, কিন্তু তথাপি কিরিটির মনের সংশয়টা যেন যায় না। অদৃশ্য একটা কাঁটার মতোই একটা সংশয় যেন কিরিটিকে বিঁধতে থাকে। আচ্ছা,
আপনি এখন যেতে পারেন। মনিকা চলে গেল। মনিকা ঘর ছেড়ে চলে যাবার পর কিরিটি নিঃশব্দে আপন মনেই কিছুক্ষণ ধূমপান করে। তারপর অর্ধদগ্ধ চুরুটে ছাইটা ঝাড়তে ঝাড়তে শিবশরণের দিকে ফিরে তাকিয়ে বলে, শিউ, চলো আর একবার অতুলবাবুর ঘরটা দেখে আসা যাক। চলো। কিরিটি যখন পাকে চক্রে একবার এই ব্যাপারে এসে মাথা দিয়েছে, মীমাংসায় একটা পৌঁছানো যাবেই। তাই কিরিটির উপরই সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছিল শিবশরণ। সকলে পুনর্বার যে ঘরে মৃতদেহ ছিল সেই ঘরে এসে প্রবেশ করল। চাদরে আবৃত মৃতদেহটা তেমনি রয়েছে চেয়ারের ওপর উপবিষ্ট। কিরিটি তার অভ্যস্ত তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরটার চতুর্দিকে তাকাতে লাগলো আর একবার। ঘরের পূর্ব কোণে একটা জলচৌকির উপরে একটা মাঝারি আকারের চামড়ার সুটকেস। এগিয়ে গিয়ে কিরিটি সুটকেসটার সামনে দাঁড়ালো। সুটকেসের ওপর অতুলের নাম ও পদবীর আদ্যক্ষর ইংরেজিতে লেখা। নিচু হয়ে কিরিটি সুটকেসটা খোলবার চেষ্টা করতেই ডালা খুলে গেল। বোঝা গেল সুটকেসে চাবি দেওয়া ছিল না, তালাটা খোলাই ছিল। ডালাটা সুটকেসের তুলল কিরিটি। কতগুলো জামা কাপড়, খান কতক ইংরেজি বই। একটা একটা করে কিরিটি বইগুলো তুলে দেখতে লাগলো। একান্ত শিথিলভাবেই কিরিটি সুটকেস থেকে ইংরেজি বইগুলো একটা একটা করে তুলে দেখতে শুরু করে। বইগুলো বিখ্যাত বিদেশি গ্রন্থাকার রচিত নামকরা সব সাইকোলজি বই। বইগুলো অন্যমনস্কভাবে উল্টে দেখতে দেখতে আচমকা কিরিটির মনের চিন্তা আবর্তে এসে উদিত হয় একটা কথা, এবং সঙ্গে সঙ্গেই প্রায় কিরিটি সুটকেসের পাশে হাতের বইগুলো নামিয়ে রেখে পুনর্বার এগিয়ে যায় চেয়ারের ওপরে উপবিষ্ট ও চাদরে আবৃত মৃতদেহের সন্নিকটে। নিচু হয়ে চেয়ারের পায়ের কাছেই ভূপতিত বইটা হাত বাড়িয়ে তুলে নিতে গিয়ে সহসা চেয়ারের পায়ার দিকে দৃষ্টি পড়ে। শিবশরণ তখন তার নোটবুকে ক্ষণপূর্বে শোনা জবানবন্দির কতগুলো পয়েন্টস টুকে নিতে ব্যস্ত। কিরিটির প্রতি তার নজরটা ছিল না। যে চেয়ারটার উপরে মৃতদেহ উপবিষ্ট ছিল তারই একটা পায়ার সঙ্গে ও দেখতে পেল জড়ানো সরু একটা তামার পাত। চেয়ারটা যদিও তৈরি স্টিলের এবং রংটা তার অনেকটা তামাটে, সেই কারণেই সেই তামাটে বর্ণের সরু স্টিলের পায়ার সঙ্গে জড়ানো সরু একটা তামার পাত চট করে সহজে কারো দৃষ্টিতে না পড়ারই কথা। সেই কারণেও বটে, এবং প্রথম দিকে মৃতদেহ ও তৎসংশ্লিষ্ট অন্যান্য ব্যাপারে কিরিটির মন বেশি নিবিষ্ট ছিল বলেই ব্যাপারটার ওপর ওর নজর এড়িয়ে গিয়েছে প্রথম দিকে। কৌতূহল ভরে কিরিটি হাত দিয়ে চেয়ারের পায়া থেকে সরু তামার পাতটা খুলে নেবার চেষ্টা করলো, এবং খুব বেশি শক্ত করে জড়ানো না থাকায় অল্প আয়াসেই সেটা খুলে নিল। তামার পাতটা হাতে নিয়ে কিরিটি পরীক্ষা করে। তার মস্তিষ্কের গ্রে সেলগুলো বিশেষভাবেই সক্রিয় হয়ে ওঠে। পুরাতন একটা তামার পাত। বুঝতে কষ্ট হয় না চেয়ারের পায়াটার দিকে তাকিয়ে যে পায়ার সঙ্গে তামার পাতটা বরাবর জড়ানো ছিল না। শিবশরণের নজর পড়ে কিরিটির দিকে। কি দেখছো অমন করে? একটা সরু তামার পাত। তামার পাত? বিস্মিত শিবশরণ পাল্টা প্রশ্ন করে। হ্যাঁ, বলতে বলতে কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরের এদিক ওদিক আবার তাকায়। চোখের সেন অনুসন্ধানী দৃষ্টিটা একসময় ঘুরতে ঘুরতে দরজার পাশেই দেয়ালের গায়ে যেখানে আলোর সুইচটা তার ওপর গিয়ে নিবদ্ধ হলো। পায়ে পায়ে এগিয়ে গেল কিরিটি সুইচটার সামনে, দেয়ালের কাছে। সাধারণ প্লাস্টিকের সুইচ। সুইচের ওপরের অংশটা কোনো এক সময় ভেঙে গিয়েছিল বোধহয়, খানিকটা অংশ নেই। অথচ আশ্চর্য, জানা গিয়েছে পরশু এ ঘরের আলোটা নাকি খারাপ হয়ে গিয়েছিল। মিস্ত্রিও এসেছিল, তবু ভাঙা সুইচটা বদলানো হয়নি বোঝাই যাচ্ছে। অন্যমনস্কভাবেই কিরিটি সুইচটা টিপল, কিন্তু দেখা গেল ঘরের বাল্বটা জ্বলছে না। আবার এগিয়ে গেল কিরিটি ঝুলন্ত বাল্বটার কাছে এবং তাকিয়ে রইল ঝুলন্ত বাল্বটার দিকে। শিবশরণ অবাক হয়ে কিরিটিকে প্রশ্ন করে, কি হলো? সুটকেসটা মাটিতে নামিয়ে রেখে ওই চৌকিটা এনে বাল্বটা খোলো তো শিবশরণ। কেন হে? হঠাৎ বাল্বটার আবার কি প্রয়োজন হলো? আরে খোলোই না বাল্বটা। শিবশরণ আর কথা বাড়ায় না। কিরিটির নির্দেশ মতো চৌকিটা এনে তার ওপরে দাঁড়িয়ে বাল্বটা খুলে কিরিটির হাতে দিল। বাল্বটা হাতে করে একবার ঘুরিয়ে দেখি গম্ভীর কণ্ঠে আত্মগতভাবেই যেন কিরিটি বলল, ফিউজ হয়ে গিয়েছে। কি বললে? কিছু না। বলতে বলতে কিরিটি আবার এগিয়ে যায় দেয়ালের গায়ে সুইচটার সামনে। সুইচটা নিয়ে আবার নাড়াচাড়া শুরু করে। এবারে হঠাৎ একটা সরু তারের অংশ সুইচের তলা দিয়ে বেরিয়ে আছে, কিরিটির দৃষ্টিকে আকর্ষণ করে।
এবং সঙ্গে সঙ্গে একটা বৈদ্যুতিক ক্রিয়া ঘটে যায়, তার মস্তিষ্কের গ্রে সেলগুলোতে কম্পন তুলে। চোখের তারা দুটো চকচক করে ওঠে ও নিম্ন কণ্ঠে বলে, সো দিস ইজ দ্যাট। কি হলো হে? পেয়েছি। কি পেলে? তামার পাত ও ফিউজ বাল্বের রহস্য। হেয়ালি গাচ্ছ কেন বলো তো? হেয়ালি নয় শিবশরণ, হেয়ালি নয়, সাধারণ সাংকেতিক নিয়ম। তারপরই হঠাৎ আবার কি মনে পড়ায়, কথাটা শেষ করার সঙ্গে সঙ্গেই যেন এগিয়ে গিয়ে ক্ষণপূর্বে রাখা মাটি থেকে বইটা হাতে তুলে নিল। বইটা কিন্তু সাইকোলজির নয়, শরৎচন্দ্রের একটা বহুখ্যাত উপন্যাস চরিত্রহীন। বইটা হাতে করে অন্যমনস্কভাবে বইয়ের পাতাগুলো উল্টাতে লাগলো কিরিটি। অনেক হাত ঘুরেছে, অনেক হাতের ছাপ বইটার সর্বত্র। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ বইয়ের একটা পাতার মার্জিনে লাল কালিতে বাংলায় লেখা একটা টিপ্পনী নজরে পড়তেই কিরিটির চোখের দৃষ্টি সজাগ হয়ে ওঠে, মন হয়ে ওঠে সচেতন। সুন্দর মুক্তোর মতো ছোট ছোট হরফে গোল গোল লেখা, কিরণময়ী দুঃখ করো না, উপীন্দ্র নপুংসক। ক্ষণকাল স্থির একাগ্র দৃষ্টিতে লাইনটার দিকে তাকিয়ে থাকে কিরিটি। তারপর আবার একসময় বইটার বাকি পাতাগুলো বেশ একটু মনোযোগের সহকারী উল্টে চলে, কিন্তু আর কোথাও কোনো টিপ্পনী ওর চোখে পড়ে না। কি ভেবে কিরিটি চরিত্রহীন বইখানা হাতে নিয়েই পুনরায় সুটকেসটার কাছে এগিয়ে এলো এবং এক এক করে একেবারে সুটকেস থেকে জামা কাপড়গুলো বের করে পাশে নামিয়ে রাখতে লাগলো। শুধু কাপড় জামা ও বইই নয়, নিত্য প্রয়োজনীয় টুকিটাকি অনেক কিছুই সুটকেস থেকে বের হয় এবং শেষ পর্যন্ত একেবারে তলায় পাওয়া গেল বইয়ের আকারে একটা মরক্কো লেদারে বাঁধানো সুদৃশ্য খাতা। সাগ্রহে কিরিটি খাতাটা তুলে নিয়ে মলাটটা ওল্টালো। প্রথম পাতাতেই লেখা ছিন্ন পাতার দল, তার নিচে লেখা অতুল। মনের মধ্যে একটা কৌতূহল উঁকি দেয়। কিরিটি খাতার পৃষ্ঠাগুলো উল্টে চলে সাগ্রহ উত্তেজনায়। অতুলের ডায়েরি, কোথাও তারিখ বড় একটা নেই, অসংলগ্ন স্মৃতির পৃষ্ঠাগুলো যেন এলোমেলোভাবে ছড়িয়ে আছে। লেখা কখনো ইংরাজিতে, কখনো বাংলায়। দু একটা পৃষ্ঠা এদিক ওদিক থেকে পড়ে কিরিটি। তারপর একসময় ডায়েরিটা জামার পকেটে ভরে নেয়। আরও কিছুক্ষণ পরে কিরিটির নির্দেশক্রমেই শিবশরণ সকলকে ডেকে আপাতত তার বিনা অনুমতিতে যেন কেউ কাশি না ত্যাগ করে তার নির্দেশ দিয়ে ও মৃতদেহের উপরে পাহারার ব্যবস্থা করে সকলে বিদায় নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এলো। সেই দিনই দ্বীপ্রহরে আহারাদির পর শিবশরণ একটা জরুরি তদন্তে বাইরে বের হয়েছে। সুব্রত একটা নভেল নিয়ে শয্যায় আশ্রয় নিয়েছে। কিরিটি একটা আরামকেদারের উপর একটা বর্মা চুরুট ধরিয়ে ওই দিন সকালে তদন্তের সময় মৃত অতুলের সুটকেসে প্রাপ্ত ডায়েরিটা নিয়ে গভীর মনোযোগের সঙ্গে ডায়েরির পাতাগুলো উল্টে চলেছে। এক জায়গায় লেখা, মাঝে মাঝে ভাবি মণি কি ধাতুতে গড়া, সত্যিই কি ওর মধ্যে কোনো নারী মন আছে, না দেহেই ও শুধু নারী, মনের দিক দিয়ে ও নপুংসক। এই দীর্ঘ পরিচয়ের মধ্যে আমাদের তিন পুরুষ বন্ধুর কেউই কি ওর মনে কোনো আঁচড় কাটতে পারেনি। আবার এক পাতায় লেখা, বাবা মা এত করে বলছেন বিবাহের জন্য, কিন্তু কেমন করে তাঁদের বলবো বিবাহ করলে আমি সুখী হতে পারবো না। সমস্ত মন আমার আচ্ছন্ন করে রয়েছে সে, অথচ নিজের মনে নিজেই যখন বিশ্লেষণ করি অবাক হয়ে যাই। কি আছে ওর? রূপ তো নয়, ওর মতো মেয়েও বাংলাদেশে অভাব নেই। আচ্ছা, ও কি কোনো জাদু জানে, নচেত এমন করে আমাদের প্রত্যেককে ও আকর্ষণ করে কেন? মাঝে মাঝে ভারী জানতে ইচ্ছে করে আমাদের সম্পর্কে ওর মনোভাব কি। সে যাই বলুক, ও তো একজন মেয়েই, নিশ্চয়ই ওর মনের মধ্যে কারো সম্পর্কে কিছু না কিছু দুর্বলতা থাকা সম্ভব। সুকান্ত ও রনেনকে জিজ্ঞেস করব খোলাখুলি? না না, ছি, কি ভাববে ওরা? যদি হাসে, ব্যঙ্গ করে, না না, সে হবে বড় মর্মান্তিক। কিন্তু এমন করে মনের সঙ্গেই বা কতকাল আর যুদ্ধ করা যায়? এর চাইতে স্পষ্টি একদিন সব কিছুর মীমাংসা করে নেওয়াই তো ভালো। আই ডোন্ট বিলিভ সুকান্ত, বিশ্বাস করি না ওকে। তলে তলে নিশ্চয়ই ওর সঙ্গে সুকান্তর কোনো বোঝাপড়া হয়েছে। কিন্তু তাই যদি হয়, বন্ধু বলে ক্ষমা করব না সুকান্তকে। একজন আমরা ওকে পাবো, বাকি দুজন পাবে না। না, এ হতে পারে না। তার চাইতে এ অনেক ভালো। বহুবল্লভী ও থাক, ও আমাদের দ্রৌপদী। কিরিটি পাতার পর পাতা উল্টে চলে।
সবই প্রায় একই ধরনের কথা, সেই একই কথা, কখনো রাগ, কখনো অভিমান, কখনো হিংসা, লেখার প্রতিটি কথার মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে। কিরিটি 2-1 লাইন করে পড়ে আর উল্টে যায়। হঠাৎ মাঝামাঝি একটা পাতায় এসে ওর মন সচেতন হয়ে ওঠে যেন নতুন করে। উফ, চোখ যেন ঝলসে গেল আমার। আগুনের একটা হঠাৎ ঝাপটা যেন চোখের দৃষ্টি আমার কিছুক্ষণের জন্য অন্ধ করে দিয়ে গেল। মূর্তিমতী অগ্নিশিখা যেন, আলোর একটা শিখা যেন ঊর্ধ্বে বঙ্কিম হয়ে উঠেছে। কি নাম দিই ওর? অগ্নিশিখা না বহ্নিশিখা? আবার এক জায়গায়, না, আমার মনের ভুল নয়, ওর চোখের দৃষ্টিতেই ও ধরা পড়েছে। দুপুরবেলায় সিঁড়ি দিয়ে নামছিলাম, হঠাৎ চোখাচোখি হলো, একেবারে সামনাসামনি। কি যেন ও নিশ্চয়ই বলতে চেয়েছিল। হঠাৎ এমন সময় উপরের মনির গলা শুনতে পেলাম। দূর দূর করে উঠল বুকের ভেতরটা। ছি ছি, মনি যদি জানতে পারে, লজ্জায় যে তার কাছে আর এই জীবনে মুখ দেখাতে পারবো না। বলবে, এই তোমার ভালোবাসা, এই চরিত্রের তুমি গর্ব করো। মনির অসুখ, রাত্রে শিয়রে বসে আছি, মনির মাথায় আইস ব্যাগটা ধরে, বোধহয় একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ একটা আগুনের মতো তপ্ত স্পর্শে চমকে চোখ খুলে তাকালাম। আমার বাঁ হাতটা চেপে ধরেছে, চাপা গলায় বলল, বাইরে চলো, কথা আছে। মন্ত্রমুগ্ধের মতোই উঠে বাইরে এলাম। সাপের চোখের সম্মোহন দৃষ্টি যেন তার চোখে ছিল। আমি আর পারছি না অতুলবাবু। এসব কি বলছেন আপনি? কোনোদিনই এ জীবনে বলবো না ভেবেছিলাম, কিন্তু পারলাম না। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে কদিনে আমি ক্ষতবিক্ষত হয়ে গেছি। ছি ছি, এ কথা আপনার যেমন বলা মহাপাপ, আমার শোনাও মহাপাপ। পাপ? হ্যাঁ, তাছাড়া ভুলে যাচ্ছেন আপনার সত্য পরিচয়। ক্রুদ্ধা ভুজঙ্গিনীর মতোই মুহূর্তে সে গ্রীবা বেঁকিয়ে আমার দিকে দৃষ্টিপাত করলে। কি বললেন? আপনি নিশ্চয়ই সুস্থ নন, ঘরে যান। দেখো অতুলবাবু, আর যেই চরিত্রের বড়াই করুক, তোমরা কেউ অন্তত করো না। তোমাদের সম্পর্কের কথা পরস্পরের মধ্যে আর কেউ না বুঝুক, আমার চোখে চাপা দিতে পারবে না। এসব কি বলছেন আপনি? সকলকে নিজের মতো ভাববেন না। রাগে তখন আমার সর্বাঙ্গ জ্বলছে, ঘৃণা ও বিতৃষ্ণায় অন্যদিকে আমি মুখ ফেরালাম। সব চরিত্রবান যুধিষ্ঠিরের দল। বলতে বলতে চলে গেল সে। হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি সেখানে। তারপরই লেখা, যাক, ও সুস্থ হয়ে উঠেছে। উহ, কি সাংঘাতিক ওই বহ্নিশিখা, সাপের চেয়েও সাংঘাতিক মেয়ে। এ কদিন সর্বদা আমার একটা ভয় ছিল, হয়তো আমার নামে মনির কাছেও অনেক কিছু বানিয়ে বলবে, কিন্তু বলেনি। তারপর আবার এক জায়গায় লেখা, দার্জিলিংয়ের ব্যাপারটা যে কি হলো বুঝতে পারলাম না। হঠাৎ সুকান্ত কাউকে না বলে কয়ে রাতারাতি দার্জিলিং থেকে উধাও হয়ে গেল কেন? মনি যতই চুপ করে থাক, আমার স্থির বিশ্বাস নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আর যার দৃষ্টিকেই ওরা এড়িয়ে যাক না কেন, ওদের দুজনের হাবভাব, পরস্পরের প্রতি পরস্পরের চোখে চোখে নীরব ইশারা স্পষ্ট আমার কাছে। আমার কেন জানি মনে হয় আমাদের মধ্যে সুকান্তর ওপরই মনির দুর্বলতা একটা আছে। শেষ পর্যন্ত কি ভাগ্যলক্ষ্মী সুকান্তর গলায় মাল্যদান করবে? তারপর শেষ পাতায় আবার কাশি, আবার সেই তপ্ত অগ্নিশিখার সম্মুখীন হতে হবে। না বলতেও তো পারবো না, মনির আমন্ত্রণ, যেতেই হবে। না, ও নিষ্ঠুর, হৃদয় বলে ওর কোনো বস্তু নেই। সত্যিই কি তাই? আশ্চর্য ব্যবহার বহ্নিশিখার। এবারে যেন মনে হচ্ছে ও একেবারে সম্পূর্ণ বদলে গিয়েছে। অবশ্যই নিজেও আমি মনের দিক দিয়ে কোনো ক্ষীণতম আকর্ষণও অনুভব করছি না। আচ্ছা, এরই বা কারণ কি? ওর দিকে তাকালে আকর্ষণের বদলে কেমন যেন একটা বিতৃষ্ণাই বোধ করি। ও রূপে মনের তৃষ্ণা তো মেটেই না, স্নিগ্ধও হয় না মন, বরং মনের মধ্যে জ্বলতে থাকে। আর মনি, দিন দিনই যেন আকর্ষণ বাড়ছে। ওকে দেখার তৃষ্ণা বুঝি এই জীবনে মেটবার নয়। কিন্তু হায় রে তৃষ্ণা, ও যে মরীচিকা, মিথ্যা, মায়া।
পরের দিন সকালেই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেল কোনো তীব্র বৈদ্যুতিক কারেন্টের আঘাতেই অতুলের মৃত্যু ঘটেছে। শিবচরণের বাড়ির বাইরের ঘরে বসে কিরিটি, সুব্রত ও শিবচরণের মধ্যে ওই সম্পর্কেই আলোচনা চলছিল সন্ধ্যার দিকে। ওই দিনই ইলেকট্রোকিউশনের মৃত্যু অভিনব উপায় অবলম্বন করা হয়েছে হত্যা করার জন্য। কিরিটি বলছিল, অতুলবাবুর শরীরের মধ্যে হাই ভোল্টের কোনো ইলেকট্রিক কারেন্ট প্রবেশ করিয়ে তাকে হত্যা করা হয়েছে সেটুকু বোঝা গেল, কিন্তু কথা হচ্ছে আলোর সুইচটা অন করেছিল কে? অতুলবাবু নিজেই না হত্যাকারী? শিবশরণ প্রশ্ন করে। তুমি কি বলতে চাও কিরিটি? সপ্রশ্ন দৃষ্টিতে তাকায় শিবশরণ কিরিটির মুখে। বলছি, ঘরের মধ্যে প্রবেশ করে নিজেই অতুলবাবু আলোটা জেলে নিজের ঘরের মধ্যে যে মৃত্যু ফাঁদ পাতা ছিল তাতে নিজেই অজ্ঞাতে পা দিয়েছিলেন, না অতুলবাবু সে রাত্রে তাসের আড্ডা থেকে ফিরে শয়নকক্ষে প্রবেশ করে বরাবর শয্যা নিয়েছিলেন, তারপর কোনো এক সময় সেই ঘরে হত্যাকারী প্রবেশ করে? তাহলে তোমার ধারণা হত্যাকারী অতুলবাবুর বিশেষ পরিচিতই ছিল? প্রশ্নটা করে শিবশরণ। নিশ্চয়ই, সেরকমই যদি হয়ে থাকেও কোনো সন্দেহ নেই তাতে, কিন্তু এখন কথা হচ্ছে শেষের ব্যাপারটাই যদি ঘটে থাকে তাহলে বুঝতে হবে একান্ত আকস্মিকভাবেই মৃত্যু এসেছিল সে রাত্রে তার বিশেষ পরিচিত একজনের হাত দিয়েই। আর একটু খোলসা করে বলো রায়। দেখো শিবশরণ, আমার অনুমান প্রথমোক্তভাবেই অতুলবাবুকে আকস্মিকভাবে হত্যা করা হয়েছিল। তাসের আড্ডা থেকে ফিরে খুব সম্ভবত অতুলবাবু আলো জেলে শয্যার আশ্রয় গ্রহণ করতে যাবেন, এমন সময় হত্যাকারী ঘরে প্রবেশ করে এবং খুব সম্ভবত হয়তো হত্যাকারী গিয়ে অতুলবাবুর শয্যার উপর উপবেশন করে ও তাই দেখে অতুলবাবু চেয়ারে বসতে যান। এই পর্যন্ত কথাটা বলতে বলতেই হঠাৎ কিরিটি কি ভেবে যেন থেমে যায় এবং চাপা অনুত্তেজিত কণ্ঠে বলে, নিশ্চয়ই, নিশ্চয়ই তাই। বিস্মিত সুব্রত ও শিবশরণ দুজনেই কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি 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 নিশ্চয় কিরিটি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কিন্তু কেন? আর তাই যদি হয়ে থাকে মনিকা দেবীর জানা উচিত ছিল। মনিকা দেবীর নিশ্চয়ই জানা উচিত ছিল। কিরিটি স্বগতোক্তির মতোই যেন আপন মনে কথাগুলো বলে চলে। সুব্রত ও শিবশরণ কিরিটির মৃদুচ্চারিত কথাগুলি শুনে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। কিরিটি চেয়ার থেকে উঠে ঘরের মধ্যে তখন পায়চারি শুরু করেছে। কোনো একটা বিশেষ চিন্তা তার মাথার মধ্যে এসে প্রবেশ করেছে এবং সেই চিন্তার আবর্তেই কিরিটি সহসা ব্যাকুল ও চঞ্চল হয়ে উঠেছে। অথচ এও সুব্রত জানে, নিজে থেকে স্বেচ্ছায় যতক্ষণ না কিরিটি স্পষ্টভাবে নিজের বক্তব্য ব্যক্ত করে ততক্ষণ কোনো মতেই কোনো সাড়া তার কাছ থেকে পাওয়া যাবে না। হঠাৎ আবার এক সময় পায়চারি থামিয়ে কিরিটি শিবশরণের মুখের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, চলো শিবশরণ, বাইরে থেকে একটু ঘুরে আসা যাক। বাইরে? কোথায় যাবে? এই চলোই না, আগে থেকেই মেয়েলি কৌতূহল কেন? সুব্রত চলো, ওঠো। অগত্যা উঠতে হলো ওদের দুজনকে। রাস্তায় বের হয়ে কিরিটি গধুলিয়ার দিকেই চলতে শুরু করে। মন্থর অলস পদক্ষেপে হেঁটে চলেছে কিরিটি আগে আগে, আর ওরা দুজনে নির্বাক তাকে অনুসরণ করে চলেছে। কোথায় চলেছে কিরিটি? চলতে চলতে ক্রমে ওরা জঙ্গম বাড়িতে মনিকা দেবীর বাড়ির কাছাকাছি এসে দাঁড়ালো। অপ্রশস্ত সরু গলিপথটায় আলোর ব্যবস্থা এত কম যে সমগ্র গলিপথটা একটা আলো আঁধারিতে যেন থমথম করছে। হঠাৎ কিরিটি শিবশরণকে চাপা কণ্ঠে প্রশ্ন করে, মনিকাদের ঠিক উল্টো দিকে ওই দোতলা বাড়িটায় কে থাকে শিবশরণ? কেমন করে বলবো খোঁজ না নিয়ে? শিবশরণ নিরাসক্ত কণ্ঠে জবাব দেয়, তাহলে চলো একবারটি না হয় খোঁজ নেই, দেখা যাক। ব্যাপার কি? বুঝতে পারছো না? ওপরের দিকে ভালো করে চেয়ে দেখো। ওই বাড়ির দোতলা থেকে মনিকা দেবীদের বাড়ির দোতলায় একটা বিশেষ ঘরের একটা জানলা খোলা থাকলে এ বাড়ির কোনো কোনো লোকের চোখে ঘটনাচক্রে বা দৈবাত যাই বলো, মনিকা দেবীদের বাড়ির ওই ঘরের কোনো কিছু হয়তো দৃষ্টিগোচর হতেও পারে। এবং মনিকা দেবীদের বাড়ির প্ল্যানটা একটু ভেবে দেখলেই মনে পড়বে
ওই যে বদ্ধ জানলাটা দেখছো মনিকা দেবীদের বাড়ির, ওটাই সেই ঘর, অকুস্থান, যেখানে অতুলবাবুকে হত্যা করা হয়েছে। অতএব কিরিটির কথায় দুজনে তাকিয়ে দেখতেই মনে হলো সত্যিই তাই তো। শেষোক্ত কথার জের টেনে কিরিটি তখন বলছে, অতএব চলোই না একবার ওই বাড়িটায় ঢু মেরে দেখা যাক। চলো। সকলে এগিয়ে গেল, কিন্তু দরজায় কড়া নাড়তে হলো না। দরজার কাছাকাছি যেতেই হঠাৎ বন্ধ দরজা খুলে গেল এবং খোলা দ্বার পথে একজন লংস ও হাফ শার্ট পরিহিত পুরুষ একটা সাইকেল ঠেলতে ঠেলতে বের হয়ে আসছেন দেখা গেল। বলি, ও মশাই, শুনছেন? কিরিটি আহ্বান জানায়। সাইকেল হাতে ব্যক্তি থামলেন। আমাকে বলছেন? হ্যাঁ, আপনি এই বাড়িতেই থাকেন বুঝি? হ্যাঁ, কেন বলুন তো? আপনার সঙ্গে কিছু কথা ছিল। আপনাকে তো ঠিক চিনলাম না, তাছাড়া এখন আমার সময় নেই। এবারে শিবশরণ এগিয়ে এসে হিন্দিতে বললে, आपके साथ बात करना है। हम खुदाई चौकी का थाना ऑफिसर है, थाना से ही आ रहा है। থানা অফিসার? এবারে ভদ্রলোক তাকালেন। হ্যাঁ, একটু ভেতরে চলুন, কয়েকটা কথা আছে। সকলে এসে ভদ্রলোকের বাড়ির নিচের তলাকার একটা ঘরে প্রবেশ করলো। ভদ্রলোক ঘরে সর্বাগ্রে প্রবেশ করেই সুইচ টিপে ঘরের আলোটা জ্বালিয়ে দিয়েছিলেন। মাঝারি আকারের ঘর, নিচু ছাদ। ঘরের মধ্যে আসবাবপত্রের তেমন কোনো বাহুল্য না থাকলেও একটা ছিমছাম পরিচ্ছন্ন ভাব আছে। ঘরের মধ্যস্থলে একটা তক্তাপোষ পাতা, তার উপর একটা শতরঞ্চ বিছানো এবং খান দুই চেয়ার। দেয়ালে একটা বাংলা ইংরেজি দেয়ালপঞ্জি ভিন্ন অন্য কোনো ছবি নেই। বসুন। ভদ্রলোকই আহ্বান জানালেন। তক্তাপোষের ওপরেই সকলে উপবেশন করে। ঘরের আলোয় ভদ্রলোকের চেহারাটা স্পষ্ট হয়ে ওঠে। বলিষ্ঠ গঠন, চওড়া কপাল, পরিপাটি করে চুল আঁচড়ানো, মাঝখানে সিঁথি, ঠোঁটের ওপরে একজোড়া ভারী গোঁফ। আপনার নামটা জিজ্ঞেস করতে পারি কি? কিরিটি প্রশ্ন করে। রণলাল চৌধুরী। দেখুন মিস্টার চৌধুরী, এই সময় হঠাৎ এসে আপনার কাজের ব্যাঘাত ঘটিয়ে বিরক্ত করছি বলে আমরা বিশেষ দুঃখিত। অবশ্য বেশি সময় আমরা নষ্ট করব না। যে জন্য এসেছি সেই কথাই বলি। আপনি শুনেছেন হয়তো আপনার বাড়ির সামনের বাড়িতেই পরশু এক ভদ্রলোক মারা গিয়েছেন। শুনেছি। আচ্ছা, আপনাদের এই বাড়িতে উপরে নিচে কখানা ঘর মিস্টার চৌধুরী? ওপরে দুখানা, নিচে দুখানা। আপনাদের ফ্যামিলি মেম্বার কজন? ফ্যামিলি মেম্বার বলতে আমরা দুজন, হ্যাঁ। আমি আর আমার বুড়ো বাবা। বাড়ির কাজকর্ম করার লোক নেই? ঠিকে রাধুনি আর ঝি আছে, আর আমার দোকানের একটা বাচ্চা চাকর এই রাত্রে এখানে থাকে। ও, আপনার বুঝি দোকান আছে? হ্যাঁ, চকে ইলেকট্রিক গুডসের একটা দোকান আছে। ওপরে আপনি কোন ঘরে থাকেন জানতে পারি কি? রাস্তার ওপরের ঘরটাতেই থাকি। আচ্ছা, সাধারণত কত রাত্রে আপনি শুতে যান? রাত 12টা 1টার আগে বড় একটা আমি ঘুমোই না। অত রাত পর্যন্ত জেগে থাকেন? হ্যাঁ, এই বই টই পড়ি আর কি। পরশু রাত্রে? তা 12:30টা পর্যন্ত প্রায় জেগে বই পড়েছি। আপনার ঘরের জানলা খোলা ছিল? আই মিন রাস্তার দিকের জানলাটা? হ্যাঁ, জানলা দরজা আমার ঘরের প্রায় সব সময় খোলা থাকে। মিস্টার চৌধুরী, আপনি বলতে পারেন পরশু রাত্রে 11:30 থেকে রাত্রি 12টার মধ্যে সামনের বাড়ির দোতলায় ঠিক আপনার ঘরের সামনের ঘর থেকে কোনো কিছু দেখেছেন বা শুনেছেন? ভদ্রলোক একটু ইতস্তত করছেন বলে মনে হয়। কিরিটির চোখের দৃষ্টি কিন্তু রণলাল চৌধুরীর মুখের উপরই নিবদ্ধ। মিস্টার চৌধুরী, যদি কিছু দেখে থাকেন বা শুনে থাকেন তো বলুন, কারণ আপনি হয়তো শুনেছেন মৃত্যুটা স্বাভাবিক নয়। কিরিটি বলে। তার মানে কি আপনি বলতে চান? মার্ডার? সুস্পষ্ট একটা আতঙ্ক রণলাল চৌধুরীর কণ্ঠস্বরে প্রকাশ পায়। সত্যিই তাই। হত্যা? খুন? হ্যাঁ। অতঃপর রণলাল চৌধুরী কিছুক্ষণ গুম হয়ে বসে থাকে। ঘরের মধ্যে একটা স্তব্ধতার পীড়ন যেন চলছে। তাহলে আমি যতটুকুই জানি বলাই উচিত। সে রাত্রে দোকান থেকে ফিরতে আমার অন্যান্য দিনের চাইতে একটু বেশিই রাত হয়েছিল।
খাওয়া দাওয়া সেরে ঘরে ঢুকতে রাত 11:30 মতো বেজেছিল। ঘরে ঢুকে আলোটা জ্বালাতে যাব, হঠাৎ একটা তীব্র নীল আলোর ঝাপটায় আমার দুটো চোখ ঝলসে গেল। হকচকিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। খেয়াল যখন হলো তখন আমার ঘরের খোলা জানলা পথে সামনের বাড়ির ঘরটা দেখলাম অন্ধকার। ব্যাপারটা যে কি ঘটলো কিছুই বুঝতে পারলাম না। শুধু একটা নীল আলোর ঝাপটা, আর কিছু দেখেননি বা শোনেননি? না। কিছুক্ষণ আবার স্তব্ধতা ভঙ্গ করলে কিরিটি, ওই বাড়ির সঙ্গে আপনার জানাশোনা নেই? হ্যাঁ, মনিকা দেবীর দিদিমার সঙ্গে পরিচয় আছে। আমিও তাকে দিদিমা বলেই ডাকি এবং উনিও আমাকে যথেষ্ট স্নেহ করেন। ও, তা কতদিন আছেন এ বাড়িতে আপনারা? তা বছর 10 তো হবেই। সুবালা দেবীর সঙ্গে আপনার পরিচয় নেই? কে? ওই রাধুনি মেয়েটা? রণলালের গলায় একটা সুস্পষ্ট অবজ্ঞা বা তাচ্ছিল্য। হ্যাঁ। না মশাই, মেয়ে তো নয়, একেবারে পুরুষের বাবা। বিশ্রী ক্যাটক্যাটে কথাবার্তা। আচ্ছা রণলাল বাবু, অবসর সময় আপনার কেমন করে কাটে? এই বইটই পড়ে, না হয় ক্লাবে তাস খেলে কাটায়। তাহলে বই পড়া আপনার অভ্যাস আছে? ও বেশ কি বলছেন, 4 লাইব্রেরির মেম্বার আমি। তা শরৎ চাটুর্যের বই আপনার কেমন লাগে? কেমন লাগে বলছেন? শরৎবাবুর লেখার একজন আমি গোঁড়া ভক্ত। চরিত্রহীন বইটা পড়েছেন? নিশ্চয়ই 5/5 পড়েছি। সোৎসাহে জবাব দেয় রণলাল। চরিত্রহীন উপন্যাসে কিরণময়ী সত্যি কাকে ভালোবাসত বলে আপনার মনে হয় রণলাল বাবু? দিবাকরকে না উপেন্দ্রকে? কিরণময়ী ভালোবাসত উপেন্দ্রকেই। দিবাকরের মতো একটা গর্ধবকে কোনো মেয়ে মানুষ ভালোবাসতে পারে নাকি? সুব্রত নির্বাক হয়েই রণলালের সঙ্গে কিরিটির কথাবার্তা শুনছিল। কিছুতেই বুঝে উঠতে পারছিল না সুব্রত, হঠাৎ কিরিটির রণলালের মতো একজন সদ্য পরিচিত লোকের সঙ্গে শরৎ সাহিত্য প্রসঙ্গ নিয়ে মেতে উঠল কেন। অথচ এও তো সে জানে এ ধরনের ঘরোয়া আলোচনা কিরিটি কখনো নিজের মনোমত ব্যক্তিবিশেষের সঙ্গে ছাড়া করে না, তার স্বভাব বিরুদ্ধ। আর শিবশরণ তো স্পষ্টই মনে মনে বিরক্ত হয়ে উঠছিল। এই জন্যেই কি হঠাৎ কিরিটি এ সময়ে বাড়ি থেকে বের হয়ে এলো? রণলাল চৌধুরীর সঙ্গেই যদি তার পরিচয় করার প্রয়োজন ছিল তবে বললেই তো হতো তাকে। থানা থেকেই লোক পাঠিয়ে কিরিটি এই লোকটাকে ডেকে নিয়ে যেতে পারত। সেই জন্য এতদূর ছুটে আসার কি প্রয়োজন ছিল? আচ্ছা, আমরা তাহলে চলি রণলাল বাবু। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভারী আনন্দ হলো। আর এভাবে হঠাৎ এসে অসময়ে আপনাকে বিরক্ত করে গেলাম বলে কিছু মনে করবেন না। কিরিটি বিনয়ে যেন বিগলিত হয়ে যায়। না না, আপনাদের সঙ্গেও তো আমার আলাপ হলো। হ্যাঁ, অবশ্য আপনারা না এলে আমি হয়তো যেতাম, কিন্তু জানেন তো ঠিক সাহস পাইনি। হাজার হোক, কেউ স্বেচ্ছায় কি পুলিশের সামনে যায়? বলে রণলাল নিজেই হেসে ওঠে। রণলালের ওখান থেকে বিদায় নিয়ে তিনজনে আবার খোদাই চৌকির দিকেই ফিরছিল। হঠাৎ একসময় শিবশরণী প্রশ্ন করে, রণলাল বাবু যে নীল আলোর কথা বলছেন, ব্যাপারটা তোমার কি মনে হচ্ছে কি রীতি? সামথিং ইলেকট্রিক্যাল ব্যাপার নয় তো? তুমি তো বলছিলে, এবং ময়নাতদন্তেও তো প্রকাশ অতুল বাবুকে ইলেকট্রোকিউশন করে হত্যা করা হয়েছে। কিরিটি মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ। একবার কাল সকালে মনিকা দেবীদের বাড়িতে গিয়ে অতুল বোস যে ঘরে থাকতো সেই ঘরের ইলেকট্রিক কানেকশনটা দেখে এলে হতো না? শিবশরণের কথায় কিরিটির ওষ্ঠ প্রান্তে মৃদু একটা হাসির বঙ্কিম রেখা জেগে ওঠে। অতুল বোসের মৃত্যুর তদন্তের ব্যাপারে যদিও সুব্রত প্রথম থেকেই উপস্থিত এবং তথ্য সংক্রান্ত সকল প্রকার আলোচনায় সে শুনেছে, সে কিন্তু একটি কথাও বলেনি। এবারের হত্যা তদন্তে সেই যেন এক নীরব দ্রষ্টা ও শ্রোতা মাত্র। তবে মুখে কোনো রকম প্রশ্ন বা মন্তব্য না করলেও মনে মনে সে সমগ্র ব্যাপারটাই নিজের বুদ্ধি ও বিবেচনায় বিচার বিশ্লেষণে একটা মীমাংসায় পৌঁছবার চেষ্টা শুরু থেকেই করে আসছিল। হঠাৎ একটা কথা সুব্রতর মনে পড়ে। পরশু সকালে মনিকা দেবীর গৃহ থেকে ফেরার পথে কথা প্রসঙ্গে কিরিটি বলেছিল, হাই ভোল্টের কারেন্টে বেচারার মৃত্যু হয়েছে। প্রমাণের খানিকটা অংশ সরিয়ে ফেললেও হত্যাকারী আমার চোখে ধুলো দিতে পারেনি, কারণ ষড়যন্ত্রের পরিকল্পনার কিছুটা মাল মশলা
তখনও ওই ঘরে অবশিষ্ট ছিল। কিন্তু কিন্তু কি সে প্রমাণ? এখন সহসা একটা সম্ভাবনা বিদ্যুৎ চমকের মতোই সুব্রতর মনে ভেসে ওঠে। অতুল বোসের মৃতদেহটা চেয়ারের ওপর উপবিষ্ট ছিল। চেয়ারটি স্টিলের পাত ও রডে তৈরি। ইলেকট্রিক কারেন্টে মৃত্যু। তবে কি ওই স্টিলের চেয়ারটাই? কিরিটির কণ্ঠস্বর শোনা গেল। না শিবশরণ, তার আর প্রয়োজন নেই। বললাম তো, হত্যাকারী তার হত্যার নিদর্শন স্বরূপ যে প্রমাণটুকু হয় ইচ্ছা করে অপসারণের প্রয়োজন মনে করেনি, অথবা নিয়তিরই নিষ্ঠুর ইঙ্গিতে তাকে আকর্ষণ করেনি বলেই ফেলে রেখে গিয়েছে, সেইখানেই সে ধরা পড়ে গিয়েছে। কি সেই প্রমাণ? কথাটা শিবশরণ না জিজ্ঞেস করে থাকতে পারে না। একটা তামার পাতের রিং মতো, যেটা অতুল বোসের মৃতদেহ যে চেয়ারের ওপর উপবিষ্ট ছিল তার পায়ার সঙ্গে লাগানো ছিল। মৃদু কণ্ঠে কথাটা উচ্চারণ করে কিরিটি। সহসা যেন প্রসঙ্গান্তরে চলে গেল। কিন্তু যাক সে কথা, আমি ভাবছি হত্যাকারীর দুঃসাহসিক বুকের পাটার কথা। এত বড় দুঃসাহস তার হলো কি করে? এক পক্ষে অবশ্য ভালোই হয়েছে। একটা জায়গায় এসে আমি হোঁচট খাচ্ছিলাম বারবার। রাত কটায় অতুলকে হত্যা করা হয়েছে এখন বুঝতে পারছি, রাত 11:30 থেকে রাত 11:45 মধ্যে। ভাবতে ভাবতে সহসা শিবশরণের মুখের দিকে তাকিয়ে কিরিটি বললে, বুঝলে শিবশরণ, এ হত্যার পরিকল্পনা একদিনের বা হঠাৎ কোনো এক বিশেষ মুহূর্তের আকস্মিক নয়, অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কে স্থিরীকৃত। কিন্তু তার পশ্চাতে আছে হয়তো কোনো বিচিত্র অনুভূতির গোপন পীড়ন, যেটা দীর্ঘদিন ধরে তিলে তিলে হত্যাকারীর মনের অবগহনে তার হত্যার মতোই একটা পাশবিক জিঘাংসা বা লিপ্সাকে জাগিয়ে তুলেছে। সংকল্প হয়েই ছিল, শুধুমাত্র সুযোগের ও স্থানের অপেক্ষা। সেই সুযোগ ও স্থান মিলে গেল এবারের পূজা প্রকাশের ছুটিতে কাশীতে। হত্যাকারীর মনের মধ্যে যে বিচিত্র সংকল্পটা বিষের ধোঁয়ার মতোই ধোঁয়াচ্ছিল, যেটা ছিল কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট, বিচিত্র অনুকূল পরিবেশে সেটা অকস্মাৎ হয়তো কোনো কারণে নখদন্ত বিস্তার করে আত্মবিকাশ করেছে। এবং আমার অনুমান যদি সত্যি হয়, তাহলে বোধহয় হত্যা করার জন্য যে পরিকল্পনাটুকু হত্যাকারী করেছে সেটা পূর্ব পরিকল্পিত নয়। হঠাৎই হয়তো তার মনে সম্ভাবনাটুকু উদয় হওয়ায় কাজে লাগাবার চেষ্টা করেছে পরিকল্পনাটা, অ্যান্ড ইট বিকেম সাকসেসফুল। হতভাগ্য অতুল বোসের মৃত্যু ছিল ওইরূপ এক দুর্ঘটনাতেই। ঘটে গেল সেই দুর্ঘটনা। কথাগুলো একটানা বলে কিছুক্ষণ কিরিটি স্তব্ধ থাকে। তারপর আবার মৃদু কণ্ঠে বলে, একটি ছোট্ট এক্সপেরিমেন্ট করব এবং আশা করি তারপরই এ রহস্যের ওপর জবনিকা তোলা যাবে। দিন 2 পরে অহল্যাবাই ঘাট। রাত্রি বোধহয় 11টা হবে। স্থানটি ওই সময় এক প্রকার নির্জন বললেও হয়। চাঁদ উঠতে দেরি আছে। শুক্লপক্ষের মেঘমুক্ত আকাশে একরাশ তারা ঝিকমিক করে চলছে। গঙ্গার জলে পড়েছে সেই আকাশের তারার স্তিমিত আলোর ক্ষীণ দীপ্তি। ঘাটের কাছে পরপর 2টি নৌকা বাঁধা। অস্পষ্ট আলো ছায়ায় সেই নৌকার সামনে একটি নারী মূর্তি উপবিষ্ট দেখা যাচ্ছে। পশ্চাতে পায়ের শব্দ পাওয়া গেল। দীর্ঘাকায় কে একজন সিঁড়ি ভেঙে ঘাটের কাছে নেমে আসছে। একজন পুরুষ নারীর পশ্চাতে এসে দাঁড়ালো। অস্পষ্ট আলো ছায়ায় তাকেও ভালো চেনা যায় না। নারী মূর্তি ফিরে তাকালো। কে? আমি। ও তুমি, এসো বসো। নারী আহ্বান জানালো। কিন্তু কি ব্যাপার বলো তো? এভাবে এই জায়গায় চিঠি দিয়ে দেখা করার জন্য ডেকে আনবার মানে কি? যা বলবার আমার ঘরে রাত্রে এসেও তো বলতে পারতে। পুরুষ বলে, না, বলতে পারতাম না। তার কারণ না কারণ নজরে পড়ে গেলে পরের দিন সকালে তুমি বা আমি কেউই কি আর মুখ দেখাতে পারতাম? আর যাই করি, এত বড় নির্লজ্জ অন্তত দিদিমার সামনে হতে পারতাম না। কিন্তু এখনো আমি বুঝতে পারছি না মণি, এভাবে এত রাত্রে এ জায়গায় তুমি ডেকে এনেছো কেন আমাকে? কেন ডেকে এনেছি জানো? অতুলের মৃত্যুর ব্যাপারটা একবার খোলাখুলি তোমার সঙ্গে আলোচনা করতে চাই। আশ্চর্য, সে আলোচনার জন্য এইভাবে এত রাত্রে চিঠি লিখে গঙ্গার ঘাটে ডেকে আনবার কোনো প্রয়োজনই তো ছিল না মণি। ছিল। কেন? কারণ লোকনিন্দা আর লোকদের কথা ছেড়ে দিলেও
একটা কথা আমাদের তিনজনের মধ্যে একজনও কি অস্বীকার করতে পারবে যে আমাদের তিনজনের মধ্যে একজন অতুলের এই নিষ্ঠুর হত্যার জন্য দায়ী? সত্যিই কি তুমি তাই মনে করো মণি? কিরিটিবাবু মনে করেন। গতকাল তাই তিনি আমাকে থানায় ডেকে পাঠিয়েছিলেন। মিস্টার কিরিটি রায় আর কি মনে করেন? নিশ্চয়ই আমাদের তিনজনের মধ্যে যে হত্যাকারী তাকেও তিনি তার অপূর্ব বুদ্ধির প্যাঁচে ফেলে শনাক্ত করে ফেলেছেন। বলেই ফেলো না, সে কথাটাই বা লুকোচ্ছ কেন? আমাদের তিনজনের মধ্যে কে? তুমি, আমি না রনেন? পুরুষ আর কেউ নয়, সুকান্ত, এবং নারী মনিকা। সুস্পষ্ট ব্যঙ্গে সুকান্তর কণ্ঠস্বর এবার আরও কঠিন মনে হয়। কিন্তু সেই কারণে এমনি করে এই রাত্রে গঙ্গার ঘাটে টেনে এনে এ নাটক সৃষ্টি না করলেও পারতে মনি। এবারে তোমাকে আমি সত্যিই বলছি, এই তেলাপোকা আর কাঁচা পোকার নাটক এখানেই আমি শেষ করতে চাই। আমার কি ইচ্ছে হচ্ছে জানো? একজন তো গেছেই, বাকি দুজনকেও শেষ করে অবশেষে নিজেকে হত্যা করে এই 9 বৎসরের নাটকের ওপর জবনিকা টেনে দিই। আসলে তুমি কি জানো মনিকা, একটি হারলট। সুকান্ত! চেঁচিয়ে কোনো লাভ নেই মনিকা। এখন দেখতে পাচ্ছি চিঠি দিয়ে আজ রাত্রে এখানে তুমি আমাকে ডেকে এনে এক পক্ষে ভালোই করেছো। আমাদের 4 জনের এই নাটকের শেষ দৃশ্যটুকু তোমাকে ভালো করেই বুঝিয়ে দিয়ে যেতে পারবো। অপূর্ব এক ভালোবাসার অভিনয় তুমি এই দীর্ঘ 9 বৎসর ধরে করেছো। সত্যিই তুমি অনন্যা। সুকান্ত! আর তো করুণ কণ্ঠে যেন চিৎকার করে ওঠে মনিকা। থামো। শোনো, মনে পড়ে তোমার দার্জিলিংয়ের সে রাত্রের কথা? সে রাত্রের ঘটনার জন্য পরে আমি অনুতপ্ত হয়েছিলাম এই ভেবে যে হয়তো আমাদের 3 জনের মধ্যে আমাকে বাদ দিয়ে অতুল বা রনেনকে তুমি মনে মনে ভালোবাসো। কিন্তু তুমি অগ্রসর হতে পারছো না আমাদের 3 জনের বন্ধুত্বের কথা ভেবেই। পাছে আমাদের 2 জনের মনে আঘাত লাগে, একজনকে তুমি বরণ করলে। পরে বুঝেছিলাম ভুল আমারই। ভালোবাসা তোমার চরিত্রে নেই। ভালোবাসতে তুমি কাউকেই কোনোদিন পারবে না। ভালোবাসতে হলে যে মনের দরকার, যে কোমল অনুভূতির প্রয়োজন, সেইখানেই ঝুলি তোমার শূন্য। সেইখানেই তোমার চরিত্রের পরম দৈন্য। যে নারীর মনে ভালোবাসার অনুভূতি নেই অথচ রূপ ও যৌবন আছে, সে বিকৃত মনেরই সমগোত্রীয়। তাই তোমার সংসর্গে যা অবশ্যম্ভাবী তাই ঘটেছে। অতুল নিহত হয়েছে, এবার হয়তো আমাদের পালা। কিন্তু অত দূর আমি গড়াতে দেব না। সুকান্তর কণ্ঠস্বর উত্তেজনায় যেন কেঁপে কেঁপে উঠছে। সভয়ে আবার চিৎকার করে ওঠে মনিকা ভয়ার্ত ব্যাকুল কণ্ঠে। সুকান্ত! বজ্রকণ্ঠে হেসে ওঠে সুকান্ত। হাসির শব্দটা একটা প্রতিধ্বনি তুলে নির্জন অহল্যাবাই ঘাট থেকে নিশীথের গঙ্গাবক্ষের উপর দিয়ে রাতের অন্ধকারে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, নির্জন এই অহল্যাবাই ঘাটে গঙ্গার উপকূলে কেউ নেই। তোমাকে গলা টিপে হত্যা করে ওই অন্ধকারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে যাব। আবার পাগলের মতো অট্টহাসি হেসে ওঠে সুকান্ত। এগিয়ে গিয়ে সুকান্ত মনিকার ডান হাতের সুকুমার মণিবন্ধটা চেপে ধরে লৌহ কঠিন মুষ্টিতে। সুকান্ত! সুকান্ত! আমি... মনিকা ব্যাকুল কণ্ঠে কি যেন বলবার চেষ্টা করে। কেউ শুনতে পাবে না, কেউ জানতে পারবে না। 2 হাতে মনিকার গলাটা টিপে ধরে সুকান্ত। ঠিক এমনি সময় ঘাটের কাছে অন্ধকারে যে নৌকা দুটো বাঁধা ছিল তার একটার মধ্যে একটা ঝটাপটির শব্দ শোনা যায় এবং পরক্ষণেই কে একজন ব্যাঘ্রের মতো ঘাটের ওপরে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুকান্তকে আক্রমণ করে। সুকান্ত, ছাড় ছাড় খনি শয়তান! সঙ্গে সঙ্গে প্রায় নৌকার ভেতর থেকে কিরিটি, শিবশরণ ও সুব্রত ঘাটের সিঁড়ির ওপর লাফিয়ে পড়ল। রনেনের আক্রমণ থেকে সুকান্তকে মুক্ত করে দেয় কিরিটি। সুকান্ত ও রনেন দুজনই তখন হাঁপাচ্ছে। রনেন কিন্তু চেঁচিয়ে বলে, না না, ওকে ছাড়বেন না মিস্টার রায়। সুকান্তই অতুলকে হত্যা করেছে। আরও আধ ঘন্টা পরে রনেন, সুকান্ত ও মনিকাকে নিয়ে কিরিটি ও শিবশরণ থানায় গিয়ে হাজির হলো। থানার অফিস ঘরে সকলে প্রবেশ করে এবং কিরিটি সকলকে বসতে অনুরোধ করে।
আরও কিছুক্ষণ পর কিরিটি বলতে শুরু করে, আজ রাত্রে কিছুক্ষণ আগে অহল্যাবাই ঘাটে যে ঘটনাটা ঘটে গেল সেই জন্য আমি বিশেষ দুঃখিত এবং আপনাদের তিনজনের কাছেই সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। অতুলবাবুর মৃত্যু রহস্যের উদ্ঘাটনে পৌঁছাবার জন্য আমি ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু সে এক্সপেরিমেন্টের সমাপ্তিটা যে এমন বিশ্রী তিক্ত ব্যাপারে গিয়ে দাঁড়াবে সত্যি আমি তা ভাবিনি। আপনারা তিনজনেই বিশ্বাস করুন, আজকের ক্ষণপূর্বে অহল্যাবাই ঘাটে যে এক্সপেরিমেন্টের পরিকল্পনা আমি করে মনিকা দেবীকে দিয়ে সুকান্তবাবুকে রাত্রে গঙ্গার ঘাটে দেখা করার জন্য চিঠি দিয়ে এবং নৌকা ভাড়া করে সেই নৌকার মধ্যে অন্ধকারে রনেনবাবুকে নিয়ে আত্মগোপন করেছিলাম, সবটাই এই সৎ উদ্দেশ্যেই করেছিলাম যে আজকের এই ছোট্ট এক্সপেরিমেন্টের ভেতর দিয়েই আমরা অতুলবাবুর হত্যা রহস্যের একটা মীমাংসায় পৌঁছাবো এবং হত্যাকারীকে শনাক্ত করতে পারবো। যদিও হত্যাকারী কে আমরা বুঝতে পেরেছি, তাহলেও কিছুক্ষণ পূর্বের গঙ্গার ঘাটে আপনাদের তিনজনকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেল সেটা এখন বুঝতে পারছি অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল এবং ওই অপ্রীতিকর ব্যাপারটা আজ রাত্রে গঙ্গার ঘাটে না ঘটলেও দু একদিনের মধ্যেই যে ঘটত সে বিষয়ে এখন আমি সম্পূর্ণ নিঃসন্দেহ। কিরিটির কথাগুলো যেন রনেন, সুকান্ত ও মনিকার কর্ণকুহরে গলিত শীষের মতোই প্রবেশ করল। তিনজনই ওরা পরস্পরের মুখের দিকে তাকিয়ে আছে নির্বাক। কিরিটি কিন্তু ওদের কারোর দিকেই তাকাচ্ছে না, ওদের যেন সম্পূর্ণ অবজ্ঞা করে একটা সিগারে অগ্নিসংযোগে ব্যস্ত। সমস্ত ঘরটার মধ্যে যেন একটা শ্বাসরোধকারী আবহাওয়া জমাট বেঁধে উঠেছে। সিগারেটটাই অগ্নিসংযোগ করে তাতে গোটা দুই টান দিয়ে হঠাৎ কিরিটি নিজের রচিত শ্বাসরোধকারী ঘরের মৃত্যুশীতল স্তব্ধতাটা ভেঙে দিল। অতুলবাবুর হত্যার পশ্চাতে আছে একটা দীর্ঘদিন ধরে লালিত হিংসা। দিনের পর দিন দীর্ঘ কয়েক বৎসর ধরে তিনটি পুরুষের মনের অবগাহনে একটি নারীকে কেন্দ্র করে চলছিল এক হিংসার কুটিল ভয়ঙ্কর বিষমন্থন। শুনে আশ্চর্য হবেন না আপনারা কেউ, অতুলবাবু নিহত না হয়ে রনেনবাবু ও সুকান্তবাবু আপনাদের দুজনের একজনও নিহত হতে পারতেন এবং অতুলবাবু নিহত না হয়ে আপনাদের মধ্যে একজনকেও নিহত হলে অতুলবাবু ও অন্য একজনকে হয়তো আজকের এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো। আজকের এই পরিস্থিতি অনিবার্য হয়ে উঠেছিল। হ্যাঁ, প্রত্যেকেই আপনারা তিন বন্ধু আপনাদের ওই বান্ধবীর জন্য পরস্পরের প্রতি দিনের পর দিন দীর্ঘকাল ধরে নিরতিশয় ঘৃণা ও হিংসা পোষণ করেছেন। হয়তোবা মনে মনে কত সময় পরস্পরকে হত্যা করার সংকল্পও করেছেন, কিন্তু হত্যার সংকল্প করলেই কিছু হত্যা করা যায় না। তার জন্য চাই ক্ষণিক একটা বিকৃত উন্মাদনা, ভয়ঙ্কর একটা প্রতিজ্ঞা। এ তো হঠাৎ হত্যা করা নয়, এই যে স্থির মস্তিষ্কে দৃঢ় সংকল্প নিয়ে হত্যায় লিপ্ত হওয়া। ভাবুন তো একবার, বাইরে বন্ধুত্বের মুখোশ এঁটে মনের মধ্যে সন্তর্পণে হত্যার জন্য ছুরি সানিয়েছেন। দিনের পর দিন মনের মধ্যে পরস্পরের প্রতি প্রচণ্ড হিংসা ও ঘৃণা পোষণ করে বাইরে ভালোবাসা ও প্রেমের চটকদার অভিনয় করেছেন এবং আজ রাত্রে অহল্যাবাই ঘাটে যে ঘটনাটা ঘটে গেল সেটা ওই দীর্ঘদিনের ওই গোপনে মনের মধ্যে লালিত পরস্পরের প্রতি প্রচণ্ড হিংসা ও ঘৃণা ওই মনিকা দেবীকে কেন্দ্র করে। কিরিটি কথাগুলো বলে ক্ষণকালের জন্য চুপ করে থাকে। হঠাৎ রনেনবাবুর কণ্ঠস্বর শোনা গেল, উফ, ঘরের মধ্যে কি বিশ্রী গরম, জানলাগুলো খুলে দিতে বলুন না, দম আটকে আসছে। ঘরের তিনটে জানলার মধ্যে দুটো জানলার কপাটগুলো খোলাই ছিল, বাকি জানলার পাল্লা দুটোও এগিয়ে এসে কিরিটি হাত দিয়ে ঠেলে খুলে দিল। ঘরের দেয়ালে টাঙানো ক্লকটায় ঢং 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 করে রাত 3টে ঘোষণা করল। ইতিমধ্যেই রাত্রি শেষের প্রহরগুলিতে শিশিরের একটা সিক্ততা দেখা দিয়েছে, একটা আর্দ্র ঠান্ডা ঠান্ডা ভাব। নিস্তব্ধ সকলে একে অন্যের থেকে অল্প অল্প ব্যবধানে বসে আছে ঘরের মধ্যে। তিনটি ফাঁসির আসামি যেন রাত পোহালে ফাঁসি হবে তারই অধীর ব্যাকুল প্রতীক্ষায় প্রহর গুনছে। মুখের দিকে তাকালে মনে হয় তিনটি প্রাণহীন পুতুল যেন।
কিরিটির কঠিন নিষ্ঠুর কণ্ঠস্বর আবার শোনা গেল। শুধু আপনারাই ওই দোষে দোষী নন রনেনবাবু, সুকান্তবাবু। সর্বত্র চলছে আজ ওই হিংসার কুটিল আবর্ত। যুগ যুগ ধরে মানুষের শুভবুদ্ধির ও ভালোবাসার দুশ্চর তপস্যা ব্যর্থ হয়েছে। হিংসা, হিংসা, হিংসা সর্বত্র, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। কিন্তু যাক সে কথা, এবারে অতুলবাবুর হত্যার ব্যাপারে ফিরে আসি। শিবশরণ এখানে বাধা দেয়। কিন্তু কিরিটি মৃদু হেসে বলে, বুঝেছি তোমার খটকা কোথায় লেগেছে শিবশরণ। ইলেকট্রিক মিস্ত্রি আর কেউ নয়, হত্যাকারী স্বয়ং সকলের চোখে ধুলো দেবার জন্য ওই বেশ নিয়েছিল। তারপর একটু থেমে যেন দম নিয়ে তার অসমাপ্ত বক্তব্যে ফিরে আসে। আমার মনেও ওইখানেই খটকা লেগেছিল এবং সেই জন্যই আসলে ছোট একটা এক্সপেরিমেন্টের আয়োজন করেছিলাম আজ রাত্রে আমি গঙ্গার ঘাটে। কিন্তু দুর্ভাগ্যবশত তাতে করে অতুলবাবুর নৃশংস হত্যা রহস্যের জটিল অংশের 2-3 অংশ পরিষ্কার হয়ে গেলেও বাকি ও শেষ অংশটুকুও এখনও অস্পষ্ট আছে এবং সেই জন্যই গঙ্গার ঘাট থেকে সকলকে নিয়ে এখানে আমি এসে মিলিত হয়েছি। তারপর হঠাৎ শিবশরণের মুখের দিকে তাকিয়ে কিরিটি বললে, বাইরে এইমাত্র পদশব্দ পেলাম, দেখো উনিও বোধহয় এসে গেলেন, তাকেও এই ঘরে নিয়ে এসো, যাও। বিস্মিত নির্বাক সকলের সামনে দিয়েই শিবশরণ ঘর থেকে বের হয়ে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই সুবালা দেবীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। যুগপৎ ঘরের মধ্যে ওই সময় উপস্থিত সকলেই নির্বাক বিস্ময়ে সুবালা দেবীর দিকে তাকালো নীরব দৃষ্টি তুলে। শিবশরণ তার চেয়ারটাই এগিয়ে দিল সুবালা দেবীর দিকে। বসুন। কেবল মনিকার অর্ধস্ফুট কণ্ঠ থেকে উচ্চারিত হলো একটিমাত্র শব্দ, সুবালাদি। বসুন সুবালা দেবী, কিরিটি বললে। নিঃশব্দে সুবালা শিবশরণের খালি চেয়ারটাই উপবেশন করে। মনিকা দেবী, সুবালা দেবী, রনেনবাবু, সুকান্তবাবু, আপনারা সকলেই উপস্থিত এখানে সে রাত্রে যারা ঘটনাস্থলের আশেপাশে ছিলেন। একটা কথা না বলে পারছি না, সকলেই আপনারা সেদিনকার আপনাদের প্রদত্ত জবানবন্দিতে কিছু কিছু গোপন করেছেন। একান্ত পৈশাচিকভাবেই সে রাত্রে আপনাদেরই 4 জনের মধ্যে একজন অতুলবাবুকে হত্যা করেছেন এবং এও আমি জানি আপনাদের মধ্যে কে তাকে হত্যা করেছেন। তাই আবার আজ এখন শেষ অনুরোধ আপনাদের জানাচ্ছি, এখনও আপনারা যে যা গোপন করেছেন খুলে বলুন। অকাট্য প্রমাণ দিয়ে আমায় সাহায্য করুন হত্যাকারীকে ধরিয়ে দেবার জন্য। কিরিটির শেষের কথাগুলো যেন ঝমঝম করে ঘরের মধ্যে একটা বজ্রের ঝংকার ছড়িয়ে গেল। সকলেই স্তব্ধ, নির্বাক, কারো মুখে একটি শব্দ পর্যন্ত নেই। সহসা সুকান্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং ঘরের খোলা দরজার দিকে পা বাড়ায়। কিরিটির কঠিন কণ্ঠ শোনা গেল, ঘর ছেড়ে যাবেন না সুকান্তবাবু, বসুন। তীব্র ঝাঁঝালো কণ্ঠে সুকান্ত চেঁচিয়ে ওঠে, নো নো, দিস ইজ সিম্পলি ইনহিউম্যান টর্চার, আই ক্যান্ট স্ট্যান্ড ইট এনিমোর। না, আপনার এখন যাওয়া হতে পারে না। এগিয়ে আসে শিবশরণ। শিবশরণকে 2 হাতে পাগলের মতোই ঠেলে ঘর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করে। চিৎকার করে প্রতিবাদ জানায় সুকান্ত, লেট মি গো, লেট মি গো, যেতে দিন, আমাকে যেতে দিন। এবারে এগিয়ে এলো রনেন। না, দাঁড়াও সুকান্ত, যদি আমাদের 3 জনের মধ্যেই একজন সত্যিই অতুলের হত্যাকারী হই, লেট দ্যাট বি ডিসাইডেড ওয়ান্স ফর অল। খিচিয়ে ওঠে সুকান্ত, ডিসাইড করবে? কি ডিসাইড করবে শুনি? আমরাই একজন অতুলকে বন্ধু হয়ে হত্যা করেছি? ছি ছি, এর চেয়ে গলায় দড়ি দাও তোমরা। এবারে মনিকা বলে, সুকান্ত, রনেন, তোমরা কি পাগল হলে? সহসা রনেন ঘুরে দাঁড়ায় মনিকার কথায়, তার দিকে তীক্ষ্ণ ব্যঙ্গ ভরা কণ্ঠে বলে, খেলবার আরো কি কিছু বাকি আছে নাকি মনিকা? তবু যদি সে রাত্রে তোমাকে আমি সকলে শুতে যাওয়ার পর অতুলের ঘর থেকে আমার ও তার ঘরের মধ্যবর্তী দরজা দিয়ে দ্রুত পদে বের হয়ে তোমার শোবার ঘরে যেতে না দেখতাম। কি বলছো তুমি রনেন? বিস্ময়ে যেন চেঁচিয়ে ওঠে মনিকা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। অন্ধকার ঘর থেকে ভেবেছিলে তখনও বুঝি আমি ঘরে ঢুকিনি, তখনও বুঝি আমি বাথরুম থেকে ফিরিনি, কিন্তু সব আমি দেখেছি।
তুমি আমার চোখের সামনে দিয়ে ঘরের এক মাঝের দরজা দিয়ে অতুলের ঘর থেকে বের হয়ে অন্য মাঝের দরজা দিয়ে নিজের ঘরে চলে গিয়েছিলে। দেখেছি, আমি সব দেখেছি। রনেন, রনেন, এসব তুমি কি বলছো? তুমি ও অতুল ঘর ছেড়ে চলে আসবার পর প্রায় আধ ঘন্টা সুকান্তর ঘরে দাঁড়িয়েই গল্প করেছি। হ্যাঁ, সি ইজ রাইট, সমর্থন করে সুকান্ত। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা বৃথা, সুকান্ত। তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে রনেন। না, মিথ্যা নয়, যা বলেছি তা সত্যি। মনিকা আবার বলে। থাক থাক, যথেষ্ট হয়েছে। ঘৃণা ভরে মুখ ফেরায় রনেন। এতক্ষণে কিরিটি কথা বলল। না রনেন বাবু, মনিকা দেবী, সুকান্ত বাবু ও আপনি কেউই আপনারা মিথ্যে কথা বলেননি, কিন্তু এ কথাগুলো সেদিন জবানবন্দির সময় প্রত্যেকে আপনারা যদি গোপন না করতেন তবে এত কষ্ট করতে হতো না আমাকে হত্যাকারীকে ধরতে। কথাটা বলে কিরিটি এবার শিবশরণের মুখের দিকে তাকালো এবং নিঃশব্দে চোখে চোখে কি যেন ইঙ্গিত জানালো। শিবশরণ নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল। এবারে সুবালা দেবী, এরা সকলেই যেটুকু যে গোপন করেছিলেন বললেন, আপনিও যা গোপন করেছেন বলুন। কিরিটি কথাগুলো বললে সুবালা দেবীর মুখের দিকে তাকিয়ে। আমি যা জানতাম সবই বলেছি। শান্ত ধীর কণ্ঠস্বর। না, বলেননি। আপনি এখনো বলেননি কেন আপনি সে রাত্রে অতুলবাবুর ঘরে গিয়ে তাঁর জন্য অপেক্ষা করছিলেন। মিথ্যে কথা, তার ঘরে আদৌ আমি যাইনি সে রাত্রে। কিন্তু সাক্ষী যে আছে সুবলা দেবী। ঠিক এই সময় শিবশরণের সঙ্গে রণলাল চৌধুরী এসে সেই ঘরে প্রবেশ করল। এসবের মানে কি দারোগা বাবু? সেই সন্ধ্যে থেকে থানায় এনে আমাকে আটকে রেখেছেন। ঘরে ঢুকতে ঢুকতে বলল রণলাল, তার কণ্ঠে রীতিমতো বিরক্তি। কি করি রণলাল বাবু, সে রাত্রে যদি সত্যি কথাটা বলতেন তবে মিথ্যে কষ্ট দিতে হতো না আপনাকে। তার মানে এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। সুবালা দেবী স্বীকার যাচ্ছেন না যে সে রাত্রে সুবালা দেবী অতুলবাবুর ঘরে বসে অন্ধকারে তাঁর জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আপনি তো সব দেখেছেন, আই উইটনেস। আপনিই বলুন না। কিরিটির কথায় রণলাল ও সুবালা পরস্পরের মুখের দিকে তাকিয়ে থাকে তারা কিছুক্ষণ পরস্পরের প্রতি নিষ্পলক দৃষ্টিতে। ঘরের মধ্যে উপস্থিত অন্যান্য সকলেই যেন পাথরে পরিণত হয়েছে, সকলেই নির্বাক, বিমূঢ়। এসবের মানে কি কিরিটি বাবু? শান্ত দৃঢ় কণ্ঠে প্রশ্ন করে সুবালা। এখনো বুঝতে পারছেন না? আশ্চর্য। সুবালা দেবী, আপনি একজন পাকা অভিনেত্রী, সন্দেহ নেই, কিন্তু দুর্ভাগ্য আপনার, ধর্মের কল বাতাসেই নড়েছে। এত করেও আপনি সব দিক বজায় রাখতে পারেননি। কিরিটি বাবু! তীক্ষ্ণ চিৎকার করে ওঠে মনিকা। হ্যাঁ মনিকা দেবী, অতুলের হত্যাকারিণী উনিই, সুবালা দেবী। অবশ্য পরিকল্পনাটি ওর নয়, ওনার, রণলাল বাবুর। এই দুই প্রেমিক প্রেমিকারই যুগ্ম প্রচেষ্টায় অতুলবাবু নিহত হয়েছেন। বলেন কি? প্রশ্নটা সকলেই প্রায় একসঙ্গে করে। মৃত্যু ফাঁদ পেতেছিল রণলাল তাঁরই প্রেমিকা সুবালার অনুরোধে। তারপর সেই মৃত্যু ফাঁদকে সক্রিয় করে তোলেন উনি, শ্রীমতী সুবালা দেবী। কিরিটি জবাব দেয়। হঠাৎ ওই সময় পাগলের মতো চিৎকার করে ওঠে রণলাল সুবালার দিকে তাকিয়ে। হারামজাদি, তবে তুই সব বলেছিস, তোকে আমি খুন করব। বলতে বলতে অতর্কিতে রণলাল ঝাঁপিয়ে পড়ে সুবলার ওপর এবং তার কণ্ঠ টিপে ধরে দুহাতে। কিন্তু কিরিটি সতর্ক ছিল। নিমেষে সে এগিয়ে দুজনের মাঝখানে এসে পড়ে এবং বল প্রয়োগে রণলালকে ছাড়িয়ে দেয়। রণলালকে পুলিশের প্রহরায় অতঃপর একটা চেয়ারের ওপর বসিয়ে কিরিটি বলে, বসুন রণলাল বাবু। প্রেমের গতিটা বড় কুটিল। চরিত্রহীনের দিবাকরকে বুঝেও যে কেন আপনি বুঝতে পারলেন না, সত্যিই লজ্জার কথা। কিরণময়ী দিবাকরকে ভালোবাসেনি কোনোদিনও, ভালোবেসেছিল সে উপিনকেই, অর্থাৎ অতুলবাবুকেই। সুবালাদে তুমি? মনিকার কণ্ঠ থেকে কথাটা আর্ত চিৎকারের মতোই শোনালো।
হ্যাঁ মনিকা দেবী, বিধবা কিরণময়ী রূপেনকে সেই ভালোবাসাই হলো কাল। হতভাগিনী কিরণময়ী যেমন জানতো না যে উপেনের সমস্ত মন জুড়ে ছিল পশু বৌঠান, তেমনি সুবালাও জানতো না যে অতুলের সমস্ত মন জুড়ে ছিল মনিকা দেবী। তাছাড়া আরও একটা মারাত্মক ভুল সুবালা করেছিলেন, শৈরিনীর মতো উপযাজিকা হয়ে নিজেকে এক শিক্ষিত মার্জিত অন্যের প্রেমে অন্ধ পুরুষের সামনে দাঁড় করিয়ে। আবার রণলাল চেঁচিয়ে ওঠে, শৈরিনী, মনে মনে তুই তবে অতুলকে চেয়েছিস, আমাকে নিয়ে কেবল খেলা করেছিস। কি বোকা আমি, কি বোকা। হ্যাঁ, বড় মারাত্মক খেলা। মৃদু হেসে কিরিটি বলে, কিন্তু তবে তবে সুবলাদি অতুলকে খুন করলে কেন? আবার মনিকাই প্রশ্ন করে, সেটা সুবালা দেবী বলতে পারবেন না হয়তো, কিন্তু আমি জানি। কিন্তু আজ আর নয়, রাত পোহালো, এবারে আপনারা বাড়ি যান সকলে। সমস্ত দৃশ্যটার ওপর কিরিটি তখনকার মতো একটা পূর্ণচ্ছেদ টেনে দিতে চাইল, কিন্তু শেষটুকু না শুনে কেউ যেতে রাজি নয়। কিরিটি তখন অদূরে পাষাণ প্রতিমার মতো নিশ্চল উপবিষ্ট সুবালার দিকে আর একবার তাকালো। হতাশা, অপমান ও দুর্নিবার লজ্জায় উপবিষ্ট সুবালার মাথাটা বুকের উপর ঝুলে পড়েছে। নিষ্ফলা এক নারীর পক্ষে এ যে কত বড় মর্মাঘাতী, কিরিটি তা বুঝতে পারে। মৃদু কণ্ঠে তাই সে শিবশরণকে লক্ষ্য করে বলে, এদের দুজনকে তাহলে অন্য ঘরে রেখে এসো শিবশরণ। শিবশরণের নির্দেশ মতো রণলাল ও সুবালা স্থানান্তরিত হলো। তাহলে এবারে আপনাদের বলি সব কথা। কিরিটি বলতে শুরু করে, ব্যর্থ প্রেমের এক মর্মন্তুদ কাহিনী। হতভাগিনী সুবালা, আই পিটি হার। জ্বলন্ত আগুনের মতো রূপ নিয়ে এসেও সে হলো নিষ্ফলা, কিন্তু যৌবন তার সহজাত কামনায় স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিল তার দেহ ও মনে। সেই অতৃপ্ত কামনার আগুন বুকে নিয়ে সুবালা এসে মনিকা দেবীর দিদিমার কাছে আশ্রয় নিলেন। দিন কেটে যাচ্ছিল একরকম করে। এমন সময় পাশের বাড়ির রণলাল চৌধুরী সুবলার সামনে এসে দাঁড়ালো। সুবলার আগুনের মতো রূপে রণলাল মুগ্ধ, পতঙ্গের মতোই পুড়ে ঝলসে গেল। কিন্তু অর্ধশিক্ষিত মিস্ত্রি রণলাল সুবলার মনকে পুরোপুরি আকর্ষণ করতে পারল না। বোধহয় রুচির সংঘাত। সুবলার মনের মধ্যে ছিল একটা পরিচ্ছন্ন রুচিবোধ, তাই সে তার অতৃপ্ত কামনায় জ্বলতে থাকলেও রণলালকে গ্রহণ করতে পারল না মন থেকে, কিন্তু একেবারে হাতছাড়াও করল না রণলালকে। মুগ্ধ পতঙ্গকে আকৃষ্ট করার যে এক ধরনের তৃপ্তি, পুরুষকে আকর্ষণ করার যে সহজাত নারী তৃপ্তি মনে মনে, সেটাই সুবালা উপভোগ করতে লাগলো রণলালকে দিয়ে। কিন্তু হতভাগ্য প্রেমমুগ্ধ রণলাল সুবালার মনের আসল সংবাদ না পেয়ে মনে মনে ভাবতে লাগলো সুবালা তার করায়ত্ত। এমনি যখন অবস্থা, মনিকা দেবীর আমন্ত্রণে অতুলবাবু, রনেনবাবু ও সুকান্তবাবু এলেন সেবার কাশিতে, এবং বলা বাহুল্য সুবালা সত্যি সত্যিই এবার অতুলবাবুর প্রতি আকৃষ্ট হলো, এবং সে আকর্ষণ ক্রমে বর্ধিত হয়ে চলল। মনিকা দেবী অসুস্থ হয়ে পড়ায় ও তার সেবার মধ্যে দিয়ে অতুলবাবুর কাছে আরও ঘনিষ্ঠ হয়ে এসে সৌভাগ্যক্রমে এ সংবাদ আমার গোচরীভূত হয়। তদন্তের দিন অতুলবাবুর সুটকেস হাতড়াতে গিয়ে তাঁর সুটকেসের মধ্যে তাঁর স্বহস্ত লিখিত রোজনামচাখানি পেয়ে অতুলবাবুও যে সুবালার রূপে প্রথম দিকে কিছুটা আকর্ষিত হননি তা নয়, কিন্তু তাঁর মনিকা দেবীর প্রতি একনিষ্ঠ প্রেম, শিক্ষা ও রুচি তাঁর মনের ওপর কষাঘাত হেনে তাঁকে সজাগ করে দিল। তিনি সজাগ হয়ে সরে গেলেন। রুদ্ধ নিঃশ্বাসে সকলে কিরিটির কথা শুনছে, বোবা বিস্ময়ে সকলেই নির্বাক। কিরিটি পকেট থেকে সিগার কেসটা বের করে একটা সিগারে অগ্নিসংযোগ করলে, জ্বলন্ত সিগারটায় গোটা কয়েক টান দিয়ে আবার তার বক্তব্য শুরু করল। যা বলছিলাম, অতুলবাবুও সাবধান হলেন, কিন্তু সুবালা তখন মরিয়া হয়ে উঠেছে, তার আর ফেরার পথ নেই, এবং সোজাসুজি ভালোবাসার বিকারে একদিন সুবালা অতুলবাবুর হাত চেপে ধরলে। অতুলবাবু জানালেন প্রত্যাখ্যান। প্রত্যাখ্যানের লজ্জা ও অপমান নিয়ে সুবালা ফিরে এলো, আর সেই লজ্জা ও অপমানের ভেতর থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর কুটিল প্রতিহিংসা। পদাহতা নারী সর্পিনীর মতো ছোবল তুলল
এই প্রতিহিংসা অনলে ইন্ধন যোগায় দুটি বস্তু, এক অতুলের প্রত্যাখ্যান, আর দুই মনিকা দেবীর চাইতে ঢের বেশি রূপবতী হয়েও অতুলবাবুকে আকর্ষণ করতে না পারায় মনিকা দেবীর কাছে তার পরাজয়। প্রতিহিংসার ওই আগুন 3 বৎসর ধরে সুবলা বুকের মধ্যে পুষে রেখেছে সুযোগের প্রতীক্ষায়। সেই সুযোগ এলো এবারে, যখন আপনারা সকলে কাশিতে এলেন, এবং খুব সম্ভবত হয়তো অতুলবাবুর প্রতি প্রতিহিংসা নেবার জন্য সুবলা রণলালের শরণাপন্ন হয়। কারণ যেভাবে অতুলবাবুকে হত্যা করা হয়েছে সে পরিকল্পনা কোনো নারীর মস্তিষ্ক উদ্ভূত যে নয়, এ ধারণা আমার প্রথম দিনই হয়েছিল। তাই প্রথম দিন থেকেই সন্দেহের তালিকা থেকে মনিকা দেবীকে আমি বাদ দিয়েছিলাম। যা হোক, তারপর রণলালের আবির্ভাব ঘটল রঙ্গভূমে, এবং রণলালের পরামর্শ মতোই, অবশ্য সবই আমার অনুমান, সুবালা অন্য কিছুর সাহায্যে অতুলবাবুর ঘরের আলোটা নষ্ট করে মিস্ত্রি বেশি রণলালের প্রবেশের সুযোগ করে দেয় ওদের বাড়িতে। সুযোগ মতো মিস্ত্রিরূপী রণলাল রঙ্গভূমে প্রবেশ করে সবার অলক্ষ্যে মৃত্যু ফাঁদ পেতে রেখে গেল। পূর্বেই বলেছি, অতুলবাবুকে হত্যা করা হয় বৈদ্যুতিক কারেন্ট প্রয়োগে। ইলেকট্রিক মিস্ত্রি রণলালের পক্ষে হাই ভোল্টের পরিকল্পনাটি কার্যকরী করা সহজই ছিল, এবং পরিকল্পনাটি তার মাথায় আসে যত রাজ্যের ট্রাস ইংরেজি পেনি সিরিজের গোয়েন্দা কাহিনীর বাংলা অনুবাদ পড়ে। কিন্তু যাক সে কথা, এবারে হত্যার ব্যাপারে ফিরে আসি। অতুলবাবুর ঘরের বসবার লোহার চেয়ারটার পায়ার সঙ্গে ও ঘরের আলোর সুইচ বোর্ডের সঙ্গে একটা তামার পাত ও তারের সাহায্যে যোগাযোগ করে রাখা হয়েছিল, এমনভাবে যে বেচারি অতুলবাবু ঘরে ঢুকে আলো জেলে ইলেকট্রিক কারেন্ট তরঙ্গায়িত সেই চেয়ারটিতে একটিবার গিয়ে বসলেই তাঁর আর পরিত্রাণ থাকবে না। ডাইরেক্ট 220 ভোল্ট এসি কারেন্ট, অপূর্ব, নিষ্ঠুর, অব্যর্থ মৃত্যু ফাঁদ। এইখানেই হত্যাকারী একটু রিস্ক নিয়েছেন। যদি অতুলবাবুর চেয়ারে একেবারেই না সে রাত্রে বসতেন, সেই ভেবেই হত্যাকারী পূর্ব থেকেই বোধহয় অতুলবাবুর ঘরে ঢুকে অন্ধকারে তাঁর শয্যার ওপর নিঃশব্দে বসেছিল অতুলবাবুর অপেক্ষায়। অতুলবাবু ঘরে ঢুকে আলো জেলেই ঘরের মধ্যে হত্যাকারীকে দেখতে পেয়ে বোধহয় চমকে যান, এবং খুব সম্ভবত তখন হত্যাকারী সুবালা অতুলবাবুকে চেয়ারটায় উপবেশন করতে বলেন। কোনরূপ সন্দেহ না করে অতুলবাবু হয়তো চেয়ারে গিয়ে বসেন, আর সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু ঘটে। তাড়াতাড়ি তখন সুইচ অফ করে সুবালা রণলালের নির্দেশ মতো মৃত্যু ফাঁদের সাজ সরঞ্জাম সরিয়ে নিয়ে ঘরের মাঝের দরজা দিয়ে, অর্থাৎ রণেনবাবুর ঘরের ভেতর দিয়ে পালায়। মানসিক চাঞ্চল্যে এইখানে হত্যাকারী মারাত্মক 3টি ভুল করে। 1 নম্বর, অতুলবাবু যে রাত্রে শয়নের পূর্বে চেয়ারে বসে কিছুক্ষণ পড়াশুনো করেন, সেই তথ্যটি পূর্বে থেকে জানা থাকায় এবং লোকের মনে সেই ধারণা জন্মাবার জন্য চেয়ারের পাশে একখানা বই ফেলে রেখে যায়, যেটা হয়তো নিজেই সে সেই রাত্রে পড়ছিল ও তার হাতে ছিল। ভুল করেছিল। অতুলবাবুর সুটকেস থেকে সাধারণত যে ধরনের বই তাঁর প্রিয়, যেমন সাইকোলজি, কোনো একখানা বই সেখানে না রেখে তারই, অর্থাৎ হত্যাকারীরই বহু পঠিত প্রিয় চরিত্রহীন উপন্যাসখানা সেখানে ফেলে রেখে গিয়ে। 2 নম্বর ভুল সে করে চেয়ারের পায়া থেকে তামার পাতের রিংটা খুলে না নিয়ে গিয়ে ও সুইচ বোর্ডের সঙ্গে যুক্ত তারের সবটুকু খুলে নিতে না পারায়। তাড়াতাড়ি টানাটানিতে বোধহয় তারের একটা সুইচ বোর্ডে লেগেছিল, ছিঁড়ে গিয়ে। 3 নম্বর ও সর্বাপেক্ষা মারাত্মক ভুল করে সে মানসিক চাঞ্চল্যে সাধারণ দ্বারপথটা ব্যবহার না করে ঘরের মধ্যবর্তী দ্বারপথটা যাবার সময় ব্যবহার করে। সে হয়তো কল্পনাও করেনি ঘরের মধ্যে ওই সময় ঠিক অন্ধকারে রণেনবাবু এসে প্রবেশ করেছেন। সোজা পথে ঘর থেকে বের হলে ওই সময় বারান্দায় তাকে কেউ দেখলেও অতটা সন্দেহ জাগত না। এমন সময় রণেনবাবুই প্রশ্ন করেন, কিন্তু মিস্টার রায়, আপনি জানলেন কি করে যে সুবালা দেবী হত্যাকারী? কিরিটি জবাব দিল, 2টি কারণে। প্রথমত অতুলবাবুর ডায়েরি পড়ে, এবং দ্বিতীয়ত মৃত অতুলবাবুর চেয়ারের সামনে চরিত্রহীন উপন্যাসখানা পেয়ে। প্রথমটাই চরিত্রহীন উপন্যাসটা আমার দৃষ্টি আকর্ষণ করেনি, কিন্তু অতুলবাবুর সুটকেস ঘাঁটতে গিয়ে তার মধ্যে কতগুলি সাইকোলজির বই দেখে চেয়ারের কাছে মাটির ওপর পড়ে থাকা বইখানা আবার আমার দৃষ্টি আকর্ষণ করে। এবারে গিয়ে বইখানা তুলে নিয়ে দেখি শরৎচন্দ্রের চরিত্রহীন। পূর্বেই শুনেছিলাম অতুলবাবু সাইকোলজির প্রফেসর,
সাইকোলজির প্রফেসর অতুলবাবু রাত জেগে চরিত্রহীন উপন্যাস পড়বেন, কেমন যেন খটকা লাগলো। এই সময় হঠাৎ রনেনবাবু বলে ওঠেন, বাংলা উপন্যাস বা বই বড় একটা ও পড়তই না, বিশেষ করে নোভেল, উপন্যাস ইত্যাদি ছিল তার দু চোখের বিষ। আমারও সেই রকমই মন বলছিল। যা হোক, কৌতূহল ভরেই বইখানার পাতা উল্টাতে উল্টাতে একটা পাতার মার্জিনে দেখলাম রিমার্ক পাস করা হয়েছে, কিরণময়ী দুঃখ করো না, উপেন্দ্র নপুংসক। হাতের লেখা দেখে বুঝলাম কোনো স্ত্রীলোকের রিমার্ক। এই ধরনের টিপ্পনী করা অভ্যাস বই পড়ে নারীদেরই সাধারণত থাকে, বা ওই জাতীয় মনোবৃত্তি সম্পন্ন পুরুষদের থাকে। তাছাড়া বইয়ের প্রথমেই টাইটেল পেজে ছোট্ট করে এক জায়গায় লেখা ছিল সুবালা। বুঝলাম সেটা তারই বই। সমস্ত ব্যাপারটা যোগ করে ভাবতে গিয়ে মনে হলো, যেভাবেই হোক ওই হত্যা রহস্যের মধ্যে সুবালার অন্তত কিছুটা যোগাযোগ আছেই। কিন্তু সকলের জবানবন্দি থেকে কোনো কিনারা হলো না। সন্দেহ পড়েছিল আমার রনেন ও সুবালার ওপরই বেশি, অথচ এও বুঝেছিলাম একাকিনী সুবালার পক্ষে এ হত্যা ঘটানো সম্ভবপর নয়। সুবালা সুন্দরী যুবতী, পুরুষ মাত্রই তার প্রতি আকৃষ্ট হওয়া অসম্ভব কিছু নয়। কিন্তু কার সাহায্য নিল সুবালা? স্বভাবতই মনে হলো সুবালা যদি কারো সাহায্য নিয়ে থাকে তো সে আশেপাশেরই কোনো যুবক হবে। তাই হানা দিলাম সর্বপ্রথম পাশের বাড়িতে। রণলালের সাক্ষাৎ মিলল এবং তার সঙ্গে কথাবার্তায় বুঝলাম সুবালার প্রতি রণলাল যে বিরাগ দেখাচ্ছে সেটা আসলে সত্য নয়, অভিনয় মাত্র, যাতে তাদের ওপর কারো সন্দেহ না পড়ে। কিন্তু তা যেন হলো। সুবালাই যদি হত্যা করে থাকে, তার মুভমেন্টস ধোঁয়াটে, জবানবন্দিতে পরিষ্কার হয়নি। তাই গঙ্গার ঘাটে আজকের রাত্রের অভিনয়ের আয়োজন ছিল। কিন্তু তাতে একটা ব্যাপার প্রমাণিত হলেও সুবালার ব্যাপারটা হলো না, কারণ মনিকা দেবীকে সিল্ড করার জন্য রনেন ও সুকান্তবাবু তখনও সত্যি কথা সবটুকু বললেন না। কিন্তু কি প্রমাণিত হলো বলছিলেন? প্রশ্ন করে সুকান্ত। প্রমাণিত হলো এই যে সত্যিই আপনারা দুজনেই মনিকা দেবীকে অন্তর দিয়ে ভালোবাসেন এবং আপনাদের দুজনের একজনও অতুলবাবুর হত্যার সঙ্গে জড়িত নন। তারপর বলুন। রনেন বলে, তারপর আর কি, পূর্বাহ্নেই আমি শিবশরণের সাহায্যে সুবালা ও রণলালকে পৃথক পৃথকভাবে থানায় ডাকিয়ে এনে দুটি পৃথক ঘরে আটকে রেখেছিলাম। তারপরের ব্যাপারটা তো সর্বসমক্ষেই ঘটল, নতুন করে বিবৃতির প্রয়োজন রাখে না। কিন্তু শেষ কথা আমার আপনাদের বলছি, আপনি রনেনবাবু ও সুকান্তবাবু আপনাদের মধ্যে এবারে যত শীঘ্র সম্ভব একটা শেষ মীমাংসা করে নিন। কারণ আগুন নিয়ে বড় বিষম খেলা, দেখলেন তো চোখের সামনেই। তিনজনেই মাথা নিচু করে, কারো মুখ দিয়েই কোনো কথা বের হয় না। কিরিটি শিবশরণের দিকে তাকিয়ে বললে, শিবশরণ, এরা আজ তোমার অতিথি, মিষ্টি মুখ না করাও, অন্তত এক কাপ করে চা। নিশ্চয়ই নিশ্চয়ই। শিবশরণ লজ্জিতভাবে ঘর থেকে প্রস্থান করল, বোধহয় চায়ের জোগাড় দেখতেই। এতক্ষণ আপনারা শুনছিলেন কিরিটি সিরিজের গল্প আলোকলতা, দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পটি কেমন লাগলো তা আমাদের জানাবেন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্পবাবুর আসর। নমস্কার।